সুপ্রিয় সুধী, আজকে চলুন একটু রাজনৈতিক গল্প বলি। রাজনৈতিক গল্প কথাটি বলতে গেলেই নিশ্চয়ই আপনাদের কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক আবার গল্প কি? কিন্তু না, সত্যিই মজার একটি গল্প আছে। এজন্য আপনাদের সাথে ভাবছি শেয়ার করি। কয়েকদিন ধরেই আমার খুব মনে পড়ছিল কথাগুলো। ৪-৫ দিনের মধ্যে বাংলাদেশে একটি বিশাল রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। আ বেশ রমরমা একটা রাজনৈতিক আলোচনা চলছে চারদিকে। শুধু নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড। তো এই যে আলোচনার বিষয়, আ সেটি হচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতা জবরদখল এবং পরবর্তীতে আ তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। সেটি একটা পর্যায়ে এসে তাকে বাধ্য হয়েছেন তিনি একটি নির্বাচন ঘোষণা করতে। কিন্তু সেটি এখনো আ হবে কিনা আ ঠিক ১২ই ফেব্রুয়ারিতে এটি নিয়ে একটু সংশয় রয়েছে, এখনো আছে। তার মূল কারণটি হলো একটি বিশাল দল যেটি বাংলাদেশ জন্মের যে দলের অবদান অনস্বীকার্য। কোনো দিক থেকেই তাকে অস্বীকার করবার মতো কোনো পথ নেই। সেটি বাংলাদেশের জন্ম বলেন, 1971 এর মুক্তিযুদ্ধ বলেন এবং পরবর্তীতে আম ঘটনাবহুল তাদের এই পথচলা। এই পথচলার মাঝে তাদের যে অর্জন, এটি বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আ বাংলাদেশ আওয়ামী লীগের নাম ভুলে যাওয়াটা খুব কঠিন হবে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলাটাও খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, সেসব নিয়ে কথা বলবার আ অনেক সময় আছে। আমরা একটি বিষয় নিয়ে আজকে আমি একটু গল্প করব, ১ম এ বলেছিলাম। সেটি হলো রাজনৈতিক গল্প। রুমিন ফারহানা বিএনপি দলীয় একজন সাংসদ ছিলেন এবং বিএনপির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী নেত্রী। যার যিনি বলতে গেলে বিএনপি যখন মাঠে কেউ কথা বলবার মতো কেউ ছিল না, সংসদে কথা বলবার মতো কেউ ছিল না, তখন কিন্তু বিএনপির হালটি ধরেছিলেন এবং কথা বলে গেছেন। এবং তখন থেকে আজ পর্যন্ত তিনি কথা বলে যাচ্ছেন এবং তিনি খুব ভালো বক্তা, ভালো বলেন, টু দ্য পয়েন্টে কথা বলেন। তো এরকম একজন নেত্রী হঠাৎ করেই বিএনপিতে তার অবস্থানটি একেবারেই টলমলো নড়বড়ে হয়ে গেল। সেটি কেন? আপনারা কম বেশি অনুধাবন করতে পেরেছেন। বিএনপির রাজনীতি। এখানে বলতেই হবে বিএনপির রাজনীতি। এটা বিএনপির রাজনীতিটা কেমন? এটা বলবার জন্যই আসলে মূলত আমি আজকের এই গল্পের অবতারণা করেছি। রুমিন ফারহানা বহিষ্কার হওয়ার বিষয়টি তিনি নিজেই বিবিসিকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে, বহিষ্কারের ঘটনা স্বাভাবিক হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করার বিষয়টি তিনি একটু আশ্চর্য হয়েছেন। এটা আমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা এবং নতুন যাত্রা। আমিও মনে করি রুমিন ফারহানা নিজেও যদি একটি দল নিয়ে দাঁড়িয়ে যান তাহলে সেখানে তিনি দাঁড়াতে পারবেন। এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশে যদি উড়াধুরা, নুরাফুরা এরা যদি রাজনীতি করতে পারে এবং তাদেরকে বিএনপি এতটা যত্ন সহকারে কাছে নিয়ে ডেকে নিয়ে যেতে পারেন, তাহলে রুমিন ফারহানা যদি এককভাবে একটি দল গঠন করেন তাহলে তার যথেষ্ট যৌক্তিকতা আছে। বাংলাদেশে তার মূল্যায়ন হবে। এটুকু আমি বিশ্বাস করি। তো সেই রুমিন ফারহানা যখন বহিষ্কার হলেন, নানা গুঞ্জন চারদিকে। তো আমি আমি যে বিষয়টি আসলে মেইনলি বলতে চাই, ২২ সেপ্টেম্বর ১৯৭৬ সালে এটি সরকার কর্তৃক নিবন্ধন লাভ করে। ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে গড়া দলটি তিনি তখন অলি আহাদ এই দলটিতে যোগদান করেন। তো এই যে বাংলাদেশের ডেমোক্রেটিক লীগ, এটি করেছিলেন মূলত মোস্তাক এবং মোস্তাক যখন ইতিহাসের অবতারণা হয়, আমি কথাগুলো বলছি এই জন্যই যে এটি সম্পর্কে আরও ক্লারিফিকেশন দেবার বিষয় আছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অলি আহাদ একটি গুরুত্বপূর্ণ নাম হলেও তিনি নানান বিতর্ক তৈরি করে গেছেন। এই জাতীয় রাজনীতি এই বইটিতে তিনি একটি অনেকটাই আমি ক্লারিফিকেশন নিয়েছি, সেটা আব্দুল কাপের চৌধুরীর কাছে। সেটি আমি আপনাদের ভিডিওর একদম শেষে সেই ক্লিপটি সংযোজন করব, সেটি আপনারা শুনে নেবেন।
এবং প্রথমত আম তার কিছু বিতর্কিত কথাবার্তা আছে। যেমন ধরেন, জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫, অলি আহাদ। বইটি লিখেছেন সেই সময়কার প্রেক্ষাপটে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অলি আহাদ নামটি গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই রাজনীতিবিদ প্রথম জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহকর্মী ছিলেন। যদিও রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর সাথে তার রাজনৈতিক মতের মিল ছিল না। পরবর্তীতে অলি আহাদ তার কট্টর সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হন। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন বয়ানে অলি আহাদের দৃষ্টিভঙ্গি অনেকেই খুব গুরুত্বের সাথে বিশ্লেষণ করলেও আমাদের কাছে কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। বিশেষ করে যেমন ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি বলেছেন বাংলা মায়ের ৭টি সন্তানের দুঃসাহসিক প্রচেষ্টা, যার মাধ্যমে অমানিসার অবসান ঘটেছে। এ ধরনের বিতর্কিত কথা তিনি তার বইতে লিখেছেন। এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান খন্দকার মোস্তাকের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে অলি আহাদ মন্তব্য করে বলেন, ঝঞ্ঝা মোস্তাক জাতীয় জীবনের সেই ঝঞ্ঝা সংকুল উত্তাল তরঙ্গে শক্ত ও সুনিপুণ হস্তে রাষ্ট্রীয় তরণীর হাল ধরেন। এই বয়ানগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি করেছেন, এটি কিন্তু একেবারেই পরিষ্কার। এই ঘটনাটি এখানে অবতারণা করবার মূল কারণ হচ্ছে রুমিন ফারহানা, অলি আহাদের মেয়ে। তিনি বিএনপি দলীয় একজন সাংসদ ছিলেন এবং বিএনপির অত্যন্ত সরব তুখোড় একজন সমালোচক এবং বিভিন্ন টকশোতে প্রতিদিন প্রতি মুহূর্তে তার যে অবস্থান তা আপনারা দেখেছেন। বিএনপিতে এত যোগ্য মহিলা নেত্রী বোধ করি এর আগে আমরা দেখিনি। তিনি একটি বড় ধরনের ভূমিকা রেখেছিলেন গেল ১৫ বছর এবং ৫ আগস্টের পরে সেটি আরও সুদৃঢ় হয়েছে এবং পরিষ্কার হয়েছে তার অবস্থান। সেই রুমিন ফারহানাকে বহিষ্কারের ঘটনাটি তিনি স্বাভাবিক ঘটনা বলেই নিয়েছেন, কিন্তু তার একটি বিষয়ে একটি প্রশ্ন, সেটি হলো চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ আসা নিয়ে তিনি বিস্মিত হয়েছেন। তবে এটাও বলেন, এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা এবং নতুন যাত্রা। এই যেহেতু তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, তাই বহিষ্কারের ঘটনা ঘটবে এটি তিনি জানতেন। মঙ্গলবার ভোরে খালেদা জিয়া মারা যান। পরে সকাল ১১টায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে রুমিন ফারহানা সহ ৯ জনকে একটি বহিষ্কার আদেশের সিদ্ধান্ত হয়। রুমিন ফারহানা এই বহিষ্কার আদেশকে স্বাভাবিকভাবে নিয়েছেন। তবে উনি যেদিন চলে গেলেন, বিশেষ করে খালেদা জিয়া যেদিন চলে গেলেন, সেদিন আসার বিষয়টিকে তিনি একটি ইশারার সাথে বলেছেন যে যিনি তাকে এনেছিলেন, যার ছায়ায় তিনি ছিলেন, তিনি যেদিন চলে গেলেন বিএনপির সাথে, সেদিনই তার যাত্রা শেষ হলো। এটি হচ্ছে বটম লাইন। রুমিন ফারহানা এবং বিএনপির রাজনীতির একটি স্বরূপ। বিএনপির রাজনীতিটা কেমন, শুধু এ বিষয়টিকে একটু পরিষ্কার করবার জন্য সে গল্পটি হচ্ছে রুমিন ফারহানার বাবাকে নিয়ে। তার যে রাজনৈতিক দর্শন, তিনি যে রাজনীতি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, সে বিষয়টি নিয়ে আলোচনা করবার বিষয়টি কেন যেন খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। যদিও গল্প বলছি, শুনলে মনে হবে সত্যিকার অর্থে সেটি রূপকথার গল্প। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অলি আহাদ, যেটি বলছিলাম, অনেকে যেটিকে খুব গুরুত্বপূর্ণ একটি নাম হিসেবে আখ্যায়িত করেন। তার জাতীয় রাজনীতি বইটিতে নানাভাবে নানা জায়গায় নানান বিতর্কিত বিষয় তিনি
তুলে গেছেন। সবচাইতে দুঃখজনক হলো আম এন্টি আওয়ামী লীগ যে সেন্টিমেন্ট সেটিকে উস্কে দেবার জন্য এই বইটি আ উদ্ধৃতি হিসেবে ব্যবহার হয় এবং তারা আ এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। তিনি তার দর্শন, তার মন্তব্য বা তার চিন্তাভাবনাকে যেভাবে তিনি আ উপস্থাপন করেছেন বইটিতে, তিনি যে রাজনীতি করতেন সেটির প্রতিফলন ঘটাতে চেয়েছেন। কিন্তু তিনি যে রাজনীতি করতেন তার রাজনীতিটা হলো তিনি একেবারেই বামপন্থী ছিলেন না। তিনি ডানপন্থীও ছিলেন না। তার যে রাজনৈতিক দর্শন ছিল সেটি ছিল মুসলিম বঙ্গ। যেটির প্রতি বঙ্গবন্ধুর কোনো সমর্থন ছিল না এবং বঙ্গবন্ধুর সাথে তার এটি নিয়ে কখনোই রাজনৈতিক আদর্শ একভাবে আ মতপার্থক্য হয় এবং তিনি বঙ্গবন্ধুর সঙ্গে তিনি রাজনীতি থেকে সরে যান। আ বঙ্গবন্ধুর সাথে রাজনীতি তিনি করলেন না। মূলত বঙ্গবন্ধুর খুনি আ খন্দকার মোশতাক আ যার পরিকল্পনায় বঙ্গবন্ধু সপরিবারে খুন হয়েছিলেন, যার পরিকল্পনায় এই মোশতাকের ডেমোক্রেটিক লীগে অলিয়াহাদ যোগ দিয়েছিলেন এবং তারা জোটবদ্ধ হয়ে রাজনৈতিক দর্শন তৈরি করতে চেয়েছিলেন। তখন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায়। প্রেসিডেন্ট জিয়ার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবার জন্যই খন্দকার মোশতাক ডেমোক্রেটিক লীগ গঠন করেন এবং অলিয়াহাদকে সঙ্গে নেন। ডেমোক্রেটিক লীগের একটি সমাবেশ তারা ডেকেছিলেন বায়তুল মোকাররমে। জিয়ার শাসনকে চ্যালেঞ্জ করে, প্রেসিডেন্ট জিয়াকে চ্যালেঞ্জ করে খন্দকার মোশতাক, অলিয়াহাদ মিলে এই দলটি পরিচালনা করলে নিশ্চয়ই এটির একটি প্রভাব পড়বে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং প্রেসিডেন্ট জিয়ার যে ক্ষমতা দখল, ডেমোক্রেটিক লীগ করে খন্দকার মোশতাক এবং অলি আহাদ তৎকালীন সময়ে জিয়া যখন একেবারে রাজনীতিকে বিরাজনীতিকরণ করে ফেলেছেন তখন এই দলটি একটি ঝামেলা তৈরি করতে পারে এবং পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এটি ভেবে যখন অলি আহাদ এবং খন্দকার মোশতাক মিলে এই দলটি করে এবং সমাবেশ যখন আহ্বান করলেন, ওই সমাবেশটা যাতে না হতে পারে বা এই সমাবেশটাকে ভেস্তে দিতে সেই সমাবেশ স্থলে বিষাক্ত কিছু সাপ ছেড়ে দিলেন। এক পর্যায়ে জনসমাবেশটি পণ্ড হয়ে গেল। এই ছিল প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি। এই টক্সিক রাজনীতি জিয়া করেছেন, আপনারা জানেন। 15ই আগস্ট, 3রা নভেম্বর, কু পাল্টা কু, এর মধ্যে এই সময়ে প্রেসিডেন্ট জিয়া প্রায় 3000 মুক্তিযোদ্ধাকে কোর্ট মার্শাল দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে। এসব কাহিনী তো আপনারা সবাই জানেন। তো এই যে টক্সিক রাজনীতি বিএনপি করেন, বিএনপি যে লাশের রাজনীতি করেন, এটি কিন্তু ফ্রম দ্য বিগিনিং জিয়া থেকে শুরু হয়েছে। জিয়ার টক্সিক রাজনীতি, জিয়ার লাশের রাজনীতি এবং বিএনপির লাশের রাজনীতি কিন্তু ফ্রম দ্য বিগিনিং থেকে। সেই রাজনীতি যার বাবাকে রাজনীতি করতে দেয়নি প্রেসিডেন্ট জিয়া, তার মেয়ে রুমিন ফারহানা খুব বুদ্ধিমতী একটা মেয়ে। কথা হচ্ছে সেই অলিয়াহাদের মেয়ে হচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানা রাজনীতি করছেন বিএনপির সাথে। যে রুমিন ফারহানার বাবাকে রাজনীতি করতে দেয়নি প্রেসিডেন্ট জিয়া, সেই রুমিন ফারহানাকে রাজনীতি করতে দেবে তারেক রহমান। এটা রুমিন ফারহানার আগে ভাবা উচিত ছিল। ইতিহাস ফিরে আসে, ইতিহাস ফিরে ফিরে আসে। ইতিহাসের কাছে আমরা প্রত্যেকেই ফিরে যাই, কিন্তু ইতিহাসের কাছে আমরা শিক্ষা নেই না। রুমিন ফারহানার উচিত ছিল তার বাবার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল প্রেসিডেন্ট জিয়া যে রাজনীতি করতে দেননি তার বাবাকে, এবং তারপরে কিন্তু ওই ডেমোক্রেটিক লীগ ভেঙে যায়, আর সেটি আর স্থায়িত্ব পায়নি। অলি আহাদ সরে এসেছেন,
মোস্তাক নিষ্ক্রিয় হয়েছেন। এভাবে অলি আহাদ নিজের আরও একটি দল, খুব সম্ভবত আরও একটি দল তিনি করেছিলেন। কিন্তু রাজনীতি তিনি করতে পারেননি। তো এই অবস্থা থেকে আসলে দুঃখজনক হলেও সত্য, রুমিন ফারহানার মতো নারী নেতৃত্ব গড়ে উঠতে হলে সেখানে নিষ্ঠা লাগে, সেখানে পারিবারিক আ শিক্ষা লাগে, সেখানে একাডেমিক শিক্ষা লাগে। সবকিছুরই প্রয়োজন হয় এবং রুমিন ফারহানা সম্ভবত আ সবগুলো জায়গায় তিনি পাস করেছেন। কিন্তু বিএনপির রাজনীতিতে তিনি পাস করতে পারেননি। তাকে শুধু ব্যবহার করা হয়েছে। এই হলো মোটা দাগে বিএনপির রাজনীতি। আ সবাই ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো বিষয়ে। আ সে পর্যন্ত বিলেত বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ। বিষয়টা এরকম, আমি জনাব আব্দুল গাফফার চৌধুরীর সহিত নিয়মিত যোগাযোগ রক্ষা করিতাম এবং মাঝে মাঝে তাহার অভয়দাস লেনের বাসায় রাত্রি যাপন করিতাম। তাহার বাসায় রাত্রি যাপন করিতে গিয়া তাহারই রেডিও সেটে ২৭শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র হইতে স্বাধীন বাংলার ঘোষণা শুনিতে পাই। চট্টগ্রাম, এটা ২৭শে মার্চ, চট্টগ্রাম বেতারের কালুরঘাট ট্রান্সমিশন কেন্দ্র হইতে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বরে স্বাধীন বাংলার ডাক ধ্বনিত হইয়াছিল। অলি আহাদ, জাতীয় রাজনীতি, পৃষ্ঠা ৪০৪। এই বিষয়টা যদি একটু ক্লারিফিকেশন দিতেন। অলি আহাদ ভাইকে আমি খুব শ্রদ্ধা করি। এখন খাঁটি বামপন্থী রাজনীতিক তিনি ছিলেন না। তিনি মুসলিম বঙ্গ রাজনীতির সমর্থক ছিলেন। একটু মতভেদ আমাদের ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি রোজ আমার বাসায় আসতেন, রাত্রি যাপন করতেন, এমনকি আমাকে নিয়ে বর্ডারে যাওয়ারও প্ল্যান করেছিলেন। কিন্তু তার সঙ্গে আমার মতানৈক্য ছিল। তিনি মুসলিম বঙ্গ চাইতেন। এটা কেমন? মুসলমানরা এখন যা হয়েছে তাই হতো আর কি। আমি তার সঙ্গে এ ব্যাপারে মতভেদ প্রকাশ করি এবং উনি যে কথা লিখেছেন সবই সত্য, যে ২৭শে তারিখে উনি আমার বাসায় ছিলেন, আমরা গল্প গুজব করেছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঘোষণাও শুনেছি। কিন্তু আমি হলফ করে বলছি জিয়াউর রহমানের কোনো ঘোষণা আমি শুনি নেই। তাহলে এটা সম্পূর্ণভাবে মিথ্যে বলতে পারি আমরা? উনি হয়তো শুনছেন, আমি জানি না, কিন্তু আমি শুনি নেই। উনি বলছেন যে আপনার বাড়িতে আপনারই রেডিওতে শুনেছেন। হতে পারে, তখন আমি ছিলাম না, আমাকে শোনা। কিন্তু আবার এটা বিশ্বাস করতে কষ্ট হয়, অলি ভাই এমন একটি নির্জলা মিথ্যা কথা লিখবেন। আপনার কি মনে হয় যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ট্রান্সমিশন হচ্ছে, সেই ভাষণটা ঢাকা পর্যন্ত পৌঁছেছে? অসম্ভব। তাহলে তো আমরা ধরেই নিতে পারি যে বক্তব্যটা সম্পূর্ণভাবে মিথ্যে। আমি তো মনে করি জিয়াউর রহমানের ওই ঘোষণা হয়েছিল, স্বাধীনতার ঘোষণা না, স্বাধীনতার ঘোষণার তিনি পাঠ করেছেন, কিন্তু সেটা সব জায়গায় পৌঁছেনি। আর সেটাতে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধের প্রশ্নটা আপনার কাছে কেমন মনে হয়? এটা একটা মিথ্যা কথা। জনগণ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান নামে একজন অখ্যাত মেজর, যার তখন পরিচয়ই ছিল না, তার ডাকে সারা জাতি থেকে উঠেছে, এটা একটা মিথ্যা কথা। তারপরেও কিন্তু বিএনপি সবসময় বরাবরই এই কথাটা হলফ করে বলছে, এই যে তাদের ভিতরে যে একটা অসৎ উদ্দেশ্য এবং একটা দলের এত বড় একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। বিএনপি মানে কি? বলেন। বিএনপি মানে হচ্ছে 12 আনা রাজাকার, 4 আনা সাবেক দেশপ্রেমিক। এদের কাছ থেকে কি আশা করা যায়? সাবেক ক্ষমতার জন্য, যেমন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী একদম সাবেক দেশপ্রেমিক আমি মনে করি। আপনি এই ব্যাখ্যাটা দেবেন, সাবেক দেশপ্রেমিক। এক সময় ভালো লোক ছিল। আচ্ছা, পরবর্তীকালে যেমন
ইবলিশও তো ভালো লোক ছিল, ফেরেশতা ছিল। আচ্ছা, ওনাদেরকে আপনি কি সুবিধাবাদী হিসেবে মনে করতে পারেন? চরম বলতে পারেন? সুবিধাবাদী। এবং এই ধরনের মানুষগুলো যখন রাজনীতিতে একটা শক্ত অবস্থান তৈরি করে, সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কতটুকুই এরা সামনের কেউ দিকে যেতে পারে? পারেনি, এরা কেউ পারেনি, সুবিধাবাদীরা পারে না। আজকে বদরুদ্দোজের অবস্থা কি? ঘাড় ধাক্কা দিয়ে প্রেসিডেন্ট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। সর্বোচ্চ ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে অলি অলি কি আরেকজন আছে, অলি, কর্নেল অলি, তার তো বাপও নেই মাও নেই, পিতৃহারা সন্তানের মতো ঘুরে বেড়াচ্ছেন। আরো যারা আছে এইভাবে, তারেক রহমানের লাঠি খেয়ে এদিকে দল থেকে বেরোতে হয়েছে। এর চেয়ে লজ্জার আর কি থাকবে? আপনারা দেখছেন বিলেত বাংলা।